ফার্স্টে হচ্ছে আমরা একটু কনসেপ্টটা বুঝে আসি। ভ্যালু থাকলে ফিউচার ভ্যালু থাকলে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয়। ঠিক, সবাইকে আবারও স্বাগতম আজকের ফিনান্স ক্লাসে। আজকে আমরা ফিনান্সের তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে অর্থের সময়মূল্য, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, আর একটা হচ্ছে মূলধন বাজেটিং। ঠিক আছে, তো ফার্স্টে আমরা হচ্ছে অর্থের সময়মূল্য নিয়ে কথা বলবো। তো অর্থের সময়মূল্যটা আমরা অলরেডি জানি সবাই, তারপর আমি একটু ডিসকাস করে দিই, একটু সুবিধা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। আমাদের ইউটিউব পেজ আছে শামীম এডুকেশন সেন্টার নামে, সেটাও ফলো করে দিও। ঠিক আছে, এবং সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন তোমরা আমাদের আপডেট ভিডিওগুলো পেতে পারো। হ্যাঁ, আমরা কথা না বাড়াই, ক্লাসে চলে যাই। তো ফার্স্টে হচ্ছে আমরা একটু কনসেপ্টটা বুঝে আসি, তাহলে আমরা একটু সুবিধা হবে। ঠিক আছে, অর্থের সময়মূল্য জিনিসটা কি, যে জিনিসটা এখানে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অর্থের সময়মূল্য জিনিসটা কি। অর্থের সময়মূল্য হচ্ছে আজকে 100 টাকা, 5 দিন পর 5 দিন পরে সেটার মূল্য কত হবে। সেটা 105 টাকাও হতে পারে, সেটা 99 টাকাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে এই যে আজকের যে টাকাটা, এই টাকাকে আমরা অঙ্কের ভাষায় কি বলি, প্রেজেন্ট ভ্যালু। আর 5 দিন পরে যে টাকাটা হবে সেটাকে বলা হয় হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এই অর্থের সময় মূল্য নির্ণয় করতে হয়। যে প্রেজেন্ট ভ্যালু থাকলে ফিউচার ভ্যালু থাকলে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয়। ঠিক আছে, এখন তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে এখানে কোন ভ্যালু দেওয়া, প্রেজেন্ট ভ্যালু নাকি হচ্ছে ফিউচার ভ্যালু। যদি এটা বুঝে যাও তাহলে অঙ্ক তোমার জন্য খুবই ইজি হবে, যে এটা প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু। খুব ইম্পর্টেন্ট, এটা কি প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু। যদি প্রেজেন্ট ভ্যালু থাকে তাহলে 100% তোমাকে আর প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে না, তোমাকে ফিউচার ভ্যালু বের করতে বলবে। তার মানে যদি প্রেজেন্ট ভ্যালু থাকে তাহলে অবশ্যই 100% ফিউচার ভ্যালু বের করতে বলবে। আর যদি ফিউচার ভ্যালু থাকে অবশ্যই কি ভ্যালু বের করতে বলবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে। তো এখানে আমরা একটু সূত্রগুলো দেখি, সূত্রগুলো কি হয়। এই যে এখানে এতগুলো সূত্র আছে, তো এতগুলো সূত্র তো মনে রাখা মোটেও সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য আমরা একটু শর্টকাটে সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করি। কিভাবে আমরা মনে রাখতে পারি এটা একটু তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে কি, পিভি 1 + i⁴n। শুধু এই একটা সূত্র মুখস্থ রাখবে, পিভি 1 + i⁴n। তো এই একটা সূত্র দিয়ে যখন আমার প্রশ্ন আমি করব, সাপোজ আমাকে ফিউচার ভ্যালু বের করছি, এখন সেই অঙ্কে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, তো খুব সহজ। এই অংশটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই অংশটা এখানে নিয়ে আসলে তো এটা কিসে বসবে, ভাগে চলে যাবে। তার মানে তখন এই অংশটা এই পাশে আসলে কি হবে, 1 + i⁴n ডিভাইডেড f। বোঝা গেছে যে জাস্ট পিভি থাকবে, জাস্ট এইটা গুণে আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে তো দুইটা সূত্র হয়ে গেল আমার। আরেকটা আছে কিস্তির অঙ্ক। কিস্তি ভবিষ্যৎ মূল্যের যে কিস্তির যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে দুই ধরনের অঙ্ক হয় বা দুই ধরনের সূত্র হয়। সে দুইটা সূত্র আমরা একটু দেখি। একটা বলছে সাধারণ বৃত্তি, আরেকটা হচ্ছে প্রদেয় বৃত্তি। ঠিক প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে সেম এরকম হয়, কিস্তির অঙ্ক দুইটা সূত্র হয়। তো দুইটা সূত্রের ক্ষেত্রে আমরা একটু এখানে যদি দেখি, এই সূত্রটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে এখানে আর আছে, এই আর মানে কিস্তির মান, এখানে এও আমরা লিখতে পারবো। ঠিক আছে, এর এখানে এও লেখা যাবে। আচ্ছা, 1 + i⁴n - 1 ভাগ i, এটা হচ্ছে যে ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র। 1 + i⁴n - 1 ভাগ i, এই সূত্র আর এই সূত্রের ভিতর ডিফারেন্সটা কি, সেম সূত্র, জাস্ট এখানে অতিরিক্ত 1 + i অ্যাড হয়েছে। এটা কেন হয়, এটা যদি কিস্তি বছরের শুরুতে হয়, কিস্তি যদি শুরুতে হয় তখন এই 1 + i অতিরিক্ত একটা অ্যাড হয়। ঠিক আছে, আর যদি শুরুতে না বলে তাহলে উপরের সূত্রটা হবে। তাহলে দুইটা সূত্র সেমই, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে এখানে 1 + i অতিরিক্ত একটা অ্যাড হবে। আর প্রেজেন্ট ভ্যালুর যে কিস্তির সূত্রটা আছে সেটা একটু যদি বলি, তাহলে এই সেম সূত্র, সেমই, জাস্ট এই ওয়ানটা প্রথমে লিখতে হয়, মানে 1 - 1 ভাগ 1 + i⁴n হয়। একটু দেখি আমরা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি হয়। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এই যে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা হবে যে 1 প্লাস, সরি, এই যে প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা হচ্ছে এটা, আর এটা এও লেখা যায় 1 - 1 ভাগ 1 + i2, মানে এই যে -1 ওখানে এই পাশে ছিল, এখন এটা এই পাশে চলে আসছে, 1 - 1 ভাগ 1 + i⁴n, আর নিচে হচ্ছে i, আর নিচে হচ্ছে তোমার কি বলে যে যদি বছরের শুরুতে বলে তখন 1 + i অতিরিক্ত এটা অ্যাড হবে। এই হচ্ছে কিস্তির আর হচ্ছে ইসের সূত্রের ডিফারেন্স। ঠিক আছে, আমরা একটু অঙ্ক দেখি, অঙ্কতে কি বলতেছে। ওকে, তো অঙ্কে যাই। আমরা হচ্ছে ফিনান্সের তৃতীয় অধ্যায়ের অঙ্কটা দেখব। ফিনান্স ফার্স্ট পেপার, অর্থের সময় মূল্য।
অর্থের সময় মূল্য। আচ্ছা, আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন দেখব। আচ্ছা, এখানে দেখো জ্ঞান অনুধাবন আলাদা করে এবং পূর্ণাঙ্গ প্রশ্ন কিন্তু আলাদা। জ্ঞান অনুধাবন এক পাশে, পূর্ণাঙ্গ প্রশ্ন আর এক পাশে, ঠিক আছে? তো এইগুলো আমরা ইনশাল্লাহ করাবো। আমরা বোর্ড প্রশ্ন করব, বোর্ড প্রশ্নতে সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে প্রথমে একটা অঙ্ক পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, একটা অঙ্ক এখানে দেওয়া আছে, আমরা একটু পড়ি। বলছে নীল এর নিকট বিনিয়োগের জন্য 1,20,000 টাকা আছে। আছে মিন এখন আছে, এটা তাহলে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 100%, তাহলে এই অঙ্কে আর প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে না, অবশ্যই বলবে যে ফিউচার ভ্যালু বের করো। উক্ত টাকা দ্বারা তিনি সঞ্চয়পত্র ক্রয় করলে আগামী 5 বছর পর্যন্ত মাসে 8,000 টাকা করে মুনাফা পাবে। তাহলে সে যদি সঞ্চয়পত্র কিনে তাহলে মাসে কত টাকা সে মুনাফা পাবে? 8,000 টাকা করে মুনাফা পাবে। মেয়াদ শেষে সে 1,20,000 টাকা সম্পূর্ণ ফেরত পাবে। খেয়াল করো, সে 1,20,000 টাকা তার কাছে আছে, সে মেয়াদ শেষে 1,20,000 টাকা ফেরত পাবে। তার মানে ফিউচার ভ্যালু ওই 1,20,000 টাকা, এখানে ফিউচার ভ্যালু 1,20,000 টাকাই আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রতি মাসে সে কত টাকা করে পাচ্ছে? 8,000 টাকা করে পাচ্ছে। এইরকম কত সে পাবে? 5 বছর ধরে পাবে। তাহলে 8,000 টাকা করে যদি প্রতি মাসে পাই, তাহলে 12 মাসে কত পাই? 8 বরং 96, 96,000 প্রতি বছরে। তাহলে এরকম 5 বছর ধরে সেই টাকাটা পাইতে থাকবে, ঠিক আছে? যদি মাসে 8,000 টাকা করে মুনাফা পাবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে অপরদিকে তিনি জনতা ব্যাংকের স্থায়ী হিসাবে জমা রাখলে, জনতা ব্যাংকে তিনি যদি স্থায়ী হিসাব, আচ্ছা হিসাব স্থায়ী মানে এফডিআর করা, ফিক্সড ডিপোজিট, ঠিক আছে, এফডিআর করে, তাহলে 5 বছর পর সে 1,70,000 টাকা পাবে। তার সুযোগ ব্যয় 11%, তার মানে সে এই জনতা ব্যাংকে রাখলে সে হচ্ছে 11% ইন্টারেস্ট পাবে। তো আমরা এই অঙ্কটি একটু দেখি যে জনতা ব্যাংকে রাখলে সে কি হবে। এখন প্রশ্ন হচ্ছে কি হতে পারে, সে কোথায় রাখবে টাকাটা? এটা স্বাভাবিক ব্যাপার। আমি যদি কোথাও মানে আমাকে যদি কেউ অফার দেয় যে আমার সঞ্চয়পত্র কিনতে পারো আবার ব্যাংকেও রাখতে পারো, তাহলে আমি অবশ্যই দেখবো যে আমার কোথায় লাভ হইতেছে, আমি তো সেখানেই রাখবো, ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি যে সঞ্চয়পত্রের কার্যকরী সুদের হারটা একটু পরে আসি, আমরা ডি নাম্বার প্রশ্নটা আগে দেখি, ঠিক আছে, যেটা দিয়ে আমরা অঙ্কটা বুঝাইতে পারবো অ্যাকচুয়ালি। খেয়াল করো, এখানে যে সঞ্চয়পত্র কিনছে, সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি কি ছিল আমরা একটু খেয়াল করি। যে ভবিষ্যতে ভবিষ্যতে সে 1,20,000 টাকা পাবে, যেটা বলছিলাম এফভি 1,20,000 টাকা। আচ্ছা, সে মাসে তার বৃত্তির পরিমাণ হচ্ছে মানে কিস্তির পরিমাণ 8,000 টাকা করে সে প্রতি মাসে প্রফিট পাবে। বছরের সংখ্যা সরি মেয়াদ হচ্ছে 5 বছর। আর এই বছরের বৃত্তির সংখ্যাটাকে কি বলা হয়, এম এর মানটাকে কি বলে, সেটা হচ্ছে যে সে এই যে 8,000 টাকা প্রতি মাসে মাসে পাবে, তাই না? মাসে মাসে সে 8,000 টাকা পাবে, তাহলে এক বছরে সে কতবার পাবে? 12 বার। প্রতি মাসে মাসে 8,000 টাকা করে যদি পাই, তাহলে এক বছরে সে কতবার এই 8,000 করে পাবে? তাহলে 12 বার 8,000 টাকা করে পাবে। এই কতবার টাকাগুলোকে এম এর মান বলা হয়, ঠিক আছে? কতবার সে এই টাকাটা পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ইন্টারেস্টের পার্সেন্টেজ কত ছিল? হচ্ছে 11%। এবার বলতেছে যে তাহলে ওইটার বর্তমান মূল্য নির্ণয় করো। এখন তাহলে বর্তমান মূল্য যদি আমরা বের করতে চাই, তো খুব ইজি। ফার্স্টে হচ্ছে এটার অবশ্যই ফিউচার ভ্যালু কত ছিল? 1,20,000 টাকা। এটার পার্সেন্টেজ ছিল হচ্ছে 11%। তাহলে এটা সূত্র করলাম। এখানে যে জিনিসটা অ্যাড হয়েছে নতুন, সেটা হইতেছে এই যে এখানে এটা, ওই যে 8,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছে, ওই 8,000 টাকার বর্তমান মূল্য কত? এটা হচ্ছে ওই 8,000 টাকার বর্তমান মূল্য। আর এটা হইতেছে 1,20,000 টাকার বর্তমান মূল্য। দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে মাসে এত টাকা পাচ্ছে, আর একটা হচ্ছে 1,20,000 টাকা করে প্রতি মাসে সে এককালীন অর্থ পাচ্ছে। তাহলে 1,20,000 টাকা যে সে 5 বছর পরে পাচ্ছে, ওই টাকাটার বর্তমান মূল্য কত? আর হচ্ছে 8,000 টাকা করে যেটা পাচ্ছে সেইটার বর্তমান মূল্য আলাদাভাবে নির্ণয় করতে হবে। তার মানে এখানে কিন্তু এই যে অংশটা, এটা হচ্ছে পিভিএ কিস্তির অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু আমি আলাদাও বের করতে পারি, বের করে এর সাথে যোগ করে দিতে পারি। তো দুইটা একসাথে করছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই আমরা সূত্র করব পিভির কিস্তির অঙ্ক 1 - 1 ভাগ 1 + i টু দি পাওয়ার n। আর এম কোথায় কোথায় বসে অঙ্কে? হচ্ছে এম বসে আয়ের নিচে, যেখানে যেখানে সূত্রে আই থাকবে তার নিচে, আর যেখানে যেখানে এন থাকবে তার পাশে। দুইটা জিনিস মনে রাখবা, এম বসে হচ্ছে আয়ের নিচে আর এন এর পাশে, ওকে?
তাহলে সূত্রে যেখানে যেখানে আয় হবে সেখানে তার পাশে নিচে হচ্ছে এম হবে, আর হচ্ছে এন এর পাশে এম বসবে। বসার পরে তাহলে এখানে আমাদের কত টাকা আসছে টোটাল, এই 8,000 টাকার 8,000 টাকার বর্তমান মূল্য হচ্ছে 3,76,940 টাকা, আর যে 1,20,000 টাকা এটার বর্তমান মূল্য হচ্ছে 71,214 টাকা। এই দুটা মিলে 4,39,000 4,39,154 টাকা হচ্ছে এই সঞ্চয়পত্রের টোটাল বর্তমান মূল্য, 4,39,154 টাকা। আচ্ছা, এটা হচ্ছে সঞ্চয়পত্রে। এখন জনতা ব্যাংকে যদি রাখে টাকাটা তাহলে কি হবে, জনতা ব্যাংকে যদি যাই তাহলে জনতা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত টাকা, 1,70,000 টাকা পাবে, মেয়াদ 5 বছর, 11%। এবার আমরা ক্যালকুলেশন গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1,08,886 টাকা। তাহলে লক্ষণীয় যে সঞ্চয়পত্র বিনিয়োগ করলে সে যে টাকা পাবে তার বর্তমান মূল্য হচ্ছে 4,39,154 টাকা। অপরদিকে যে তোমার ইসের জনতা ব্যাংকে যদি টাকা রাখে শুধুমাত্র কত টাকা পাচ্ছে, 1,08,886 টাকা। তাহলে অবশ্যই অবশ্যই সঞ্চয়পত্র বিনিয়োগ করাটি তার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ সঞ্চয়পত্র বিনিয়োগ করলে সে বেশি লাভবান হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা অঙ্ক। তাহলে এখানে কি কি ছিল, এটা বর্তমান মূল্য বের করা ছিল এবং বর্তমান মূল্যের কিস্তির অঙ্ক ছিল। এবারে আমরা একটু ভবিষ্যৎ মূল্যের কোনো একটা কিস্তির অঙ্ক দেখে আসি। ঠিক আছে, ওকে, আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 প্রশ্ন। ঢাকা বোর্ড 2025, জনাব মতিন 10 বছর পরে একটা বাড়ি নির্মাণের জন্য এত টাকা জমা করতে চান। আচ্ছা, এই যে চান 15 লাখ টাকা চান, তাহলে এটি কি এখন চান না পরে চান? এটা হলো ইম্পর্টেন্ট, যে এই যে 15 লাখ টাকা জমা করতে চান, যে 10 বছর পর বাড়ি নির্মাণ করতে হবে, তাহলে এটা কি এখনই দরকার তার নাকি পরবর্তীতে দরকার? এইটা হলো ইম্পর্টেন্ট, যে এই যে এখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেই 15 লাখ টাকা কি এখন চান নাকি পরে চান, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, দেখো 10 বছর পরে তার 15 লাখ টাকা প্রয়োজন হবে, তাহলে এটা কি ভবিষ্যৎ মূল্য কিন্তু। ঠিক আছে, কারণ সে 15 লাখ টাকা দিয়ে সে বাড়িটা করবে। ঠিক আছে, আচ্ছা, সিটি ব্যাংক তাকে 3টি প্রস্তাব দিল। প্রথম প্রস্তাব অনুযায়ী সিটি ব্যাংক প্রস্তাব দিয়েছে, প্রথম প্রস্তাব কি বলছে, আপনি প্রতি মাসের শুরুতে 1,10,000 টাকা করে 10% হারে জমা করবেন, তাইলে পরে 15 লাখ টাকা পাবেন। তার মানে প্রতি মাসের শুরুতে 1,10,000 টাকা করে দিবে, 10% সুদে সে হচ্ছে 10% হারে সুদ পাবে, এবং যখন সে বছর শেষ হয়ে যাবে তখন সে 15 লাখ টাকা পাবে। ওকে, দ্বিতীয় প্রস্তাব ছিল যে 1,15,000 টাকা করে 9% সুদে প্রতি মাসের শেষে জমা করবেন, তাহলে আপনি 15 লাখ টাকা পেয়ে যাবেন 10 বছর পরে। তৃতীয় প্রস্তাব হচ্ছে তিনি এককালীন 10 লাখ টাকা রাখবেন, এককালীন মানে এখন 10 লাখ টাকা রাখবেন, আর জমা দিলে 10 বছর পরে 15 লাখ টাকা পাবেন। বোঝা গেছে বিষয়টা? তাহলে 15 লাখ টাকার জন্য তার কাছে কয়টা প্রস্তাব ছিল? 3টা প্রস্তাব ছিল। তো 3টা প্রস্তাবটা আমি একটু এখানে লিখে দিই, ঠিক আছে, তাহলে সুবিধা হবে বোঝা। এখানে প্রথম প্রস্তাব হচ্ছে যে আপনি বছরের শুরুতে একদম প্রথমে রাখবেন, প্রতি বছর শুরুতে না, মাসের শুরুতে, মাসের শুরুতে, মাসের শেষে, আর একটা হচ্ছে এককালীন, এককালীন রাখবেন। মাসের প্রথমে, মাসের শেষে, আর এককালীন টাকা রাখবেন। আপনি হচ্ছে 15 লাখ টাকা পেয়ে যাবেন কত বছর পরে? 10 বছর পর 15 লাখ টাকা পাবেন। ঠিক আছে, তাহলে প্রথম প্রস্তাব, তার যে প্রস্তাবটা ছিল, প্রথম যে প্রস্তাবটা সেটা হচ্ছে মাসের শুরুতে এত টাকা করে রাখতে হবে। তাহলে এই যে প্রতি মাসে, কি মাসে? প্রতি মাসে যেগুলো লেখা থাকে সেটাই হচ্ছে এর মান, মনে রাখবা। প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি বছর, এই প্রতি লেখা থাকলে সেইগুলোকে বলা হয় হচ্ছে এর মান, এবং সেইগুলো হচ্ছে কিস্তির টাকা। তো আমরা 100% দেখবো যে আমি প্রথম প্রস্তাব যদি 1,10,000 টাকা করে রাখি তাহলে কি আমি কত টাকা পাচ্ছি, দ্বিতীয় প্রস্তাবে আমি যদি রাখি তাহলে কত টাকা পাচ্ছি, তৃতীয় প্রস্তাবে রাখলে আমি 10 বছর পর কত টাকা পাচ্ছি। এই সবগুলো টাকা এই সবগুলো টাকা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে দেখব যে প্রস্তাবে আমাদের লাভ হচ্ছে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব। তাহলে আমরা প্রস্তাবগুলো একটু ক্যালকুলেশন করি, তাহলে এই তো হয়ে গেল।
প্রস্তাবগুলো কি কিভাবে ক্যালকুলেশন করা যায়। তৃতীয় প্রস্তাব ছিল তার এককালীন টাকা রাখবে, সে কত টাকা পাবে। তাহলে তৃতীয় যে প্রস্তাব অনুযায়ী কি কি বলছে যে তৃতীয় প্রস্তাব অনুযায়ী সুদের হার নির্ণয় করো। দেখো তৃতীয় প্রস্তাবে ছিল যে আপনি এককালীন মানে এখন 10 লাখ টাকা রাখবেন, ঠিক আছে, আপনি এখন 10 লাখ টাকা রাখবেন, 10×3, আর ভবিষ্যতে আপনি 15 লাখ টাকা পাবেন। এখন 10 লাখ রাখলে ভবিষ্যতে 15 লাখ টাকা পাবেন, এবং মেয়াদ ছিল হচ্ছে 10 বছর। এই পুরো অঙ্কে কোথাও আয়ের মান নাই, মানে এই ইসে মানে এই অঙ্কটাতে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে সেটা বলা নাই। তাহলে আমরা এটা বের করব, বর্তমান মূল্য 10 লাখ টাকা, ভবিষ্যৎ মূল্য 15 লাখ, মেয়াদ হচ্ছে 10 বছর। তাহলে আমরা যে সূত্রটা বললাম যে ভবিষ্যৎ মূল্য সূত্রটা করব, তাহলে 15 লাখ 10 লাখ এটা মানগুলো বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে গুণ অবস্থায়, তাহলে এই 10 লাখ টাকা দিয়ে 15 লাখকে আমরা ভাগ করে ফেলবো। ঠিক আছে, ভাগ করার পরে আমরা কত পাচ্ছি 1.50। এরপরে এই যে মানটা আছে 1.10, এটাকে এই পাশে লগের সিস্টেমে এটা এই পাওয়ারটা এই পাশে চলে গেলে 1/10 লিখতে হয়। ঠিক আছে, লগারিদমের অঙ্কের সিস্টেম এটা। তো এটাকে পাওয়ার করে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1.41380। এবারে ওয়ানটা প্লাস ওই ব্যবস্থায় গেলে মাইনাস হবে। এই ইন্টারেস্ট রেট আসতেছে কত 4.14%। তার মানে এই এই শর্তে যদি যাই, তৃতীয় প্রস্তাবে যদি আমি যাই, আয়ের মান হবে হচ্ছে 4.14%। আয়ের মান হবে 4.14%। ঠিক আছে, এইভাবে সে হচ্ছে 10 বছর ধরে রাখবে। কত পার্সেন্ট সুদে? 4.14% সুদে সে এটা রাখবে। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল তৃতীয় প্রস্তাবে সুদের হার বের করতে বলছে। এবার বলছে দ্বিতীয় প্রস্তাব থেকে জনাব মতিন কি অধিকর্ত পাবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কিন্তু 5 লাখ টাকা পাচ্ছে এক্সট্রা, 10 লাখ টাকা এখন রাখছে, সে হচ্ছে 10 বছর পরে 5 লাখ টাকা বেশি মানে 15 লাখ টাকা পাচ্ছে। এখন বলছে দ্বিতীয় প্রস্তাব কি জনাব মতিনের জন্য উচিত কিনা, এটা একটু আমরা দেখি। তো দ্বিতীয় প্রস্তাবে তাহলে প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব, তৃতীয় প্রস্তাব তিনটায় যদি আমরা কম্পেয়ার করি তাহলে আরো সুবিধা হবে আমাদের বোঝা। তো আমরা একটু প্রথম প্রস্তাবটা দেখি। প্রথম প্রস্তাব তার ছিল হচ্ছে, প্রথম প্রস্তাব ছিল কত, মাসিক সে কিস্তি দেবে হচ্ছে 1,10,000 করে প্রতি মাসে। প্রতি মাসে দিলে বছরে কতবার দিতে হবে কিস্তি? 12 বার। সেটা এম এর মান, মেয়াদ 10 বছর, সুদের হার হচ্ছে 10%। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার আমরা উত্তর কত পাচ্ছি। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে কিস্তিটা শুরু হবে, এই যে কিস্তিটা শুরু হবে, এই কিস্তিটা হচ্ছে শুরুতে, তার মানে আমরা যে এফভির যে কিস্তি সূত্র করবে এখানে অতিরিক্ত 1+i আসবে। এখানে এইভাবে শুরু লেখা থাকলে, যেটা বললাম যে শুরু থাকলে তখন এই সূত্রটা হয়। ঠিক আছে, আচ্ছা, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি মেয়াদ শেষে এই প্রস্তাব থেকে উনি কত টাকা পাচ্ছে, 22,72,000, 22,72,192 টাকা, 22,72,192 টাকা পাচ্ছে। এটা হচ্ছে কোন প্রস্তাব অনুযায়ী? প্রথম প্রস্তাব। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী কত টাকা পাচ্ছে সে? দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, আচ্ছা, এই দ্বিতীয় প্রস্তাবে কিন্তু বছরের শেষে বলছে, যার কারণে এখানে অতিরিক্ত 1+i অ্যাড হয়নি। ঠিক আছে, দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী সে পাচ্ছে হচ্ছে 22,54,000। তাহলে প্রথম প্রস্তাবে হচ্ছে 22,72,192, আর দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী সে হচ্ছে 22,25,000, 22,25,000, সরি, আচ্ছা, প্রথম প্রস্তাব অনুযায়ী উনি পাচ্ছে হচ্ছে, ওকে, আচ্ছা, প্রথম প্রস্তাব অনুযায়ী পাচ্ছে হচ্ছে 2,27,20,192 টাকা, 2,27,20,192। ঠিক আছে, আর
যে পরের যে দ্বিতীয় প্রস্তাব আছে সেই অনুযায়ী পাচ্ছে হচ্ছে 2,22,54,140 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রস্তাবে সে পাচ্ছে হচ্ছে 2,27,00,000, দ্বিতীয় প্রস্তাবে সে পাচ্ছে 2,22,00,000, আর তৃতীয় প্রস্তাবে পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 15,00,000 টাকা। তাহলে অবশ্যই তার জন্য কোনটা ভালো হবে? যেটা সবচেয়ে বেশি পাইছে সে বেশি পাইছে কোথায়? 2,22,00,000 আর 2,27,00,000। এমতো অবস্থায় বলা যাচ্ছে যে দ্বিতীয় প্রস্তাব থেকে জনাব মতিন অধিক লাভবান হচ্ছে, কারণ দ্বিতীয় প্রস্তাবে সে কত পাইছে? 2,22,54,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম প্রস্তাবে হচ্ছে 2,27,00,000, আর দ্বিতীয় প্রস্তাবে হচ্ছে 2,22,00,000। এখন প্রশ্ন যেটা ছিল সেটা ছিল এরকম যে কম কিন্তু হচ্ছে দ্বিতীয় প্রস্তাবে কম, দ্বিতীয় প্রস্তাব যেটা সেটা কম, প্রথম প্রস্তাবে বেশি। তো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা অনেক, এই রিমার্কসটা লেখা অনেক ট্রিকি ছিল। সেটা ছিল এরকম যে দ্বিতীয় প্রস্তাব থেকে কি জনাব মতিন বেশি অর্থ পাবে? মানে ওরা প্রশ্ন দিচ্ছে এরকম যে দ্বিতীয় থেকে কি বেশি পাবে কিনা। তার মানে তুমি লিখতে পারবে না যে হচ্ছে কোনটা থেকে বেশি পাইছে, এরকম না। মানে তোমাকে বলছে দ্বিতীয় প্রস্তাব ভালো কিনা। তাও 100% দ্বিতীয় প্রস্তাবে তো প্রথম প্রস্তাব থেকে কম টাকা পাচ্ছে, তাহলে ওটা কিভাবে ভালো হয়? এই জন্য কমেন্টে এরকম লিখতে হবে যে দ্বিতীয় প্রস্তাব অবশ্যই বেশি টাকা সে পাবে না। এরকম লেখা যাবে না যে তার জন্য প্রথম প্রস্তাব ভালো। ওরা প্রশ্ন করছে যে দ্বিতীয় প্রস্তাব কি ভালো কিনা, আমরা শুধু লিখবো দ্বিতীয় প্রস্তাব তার জন্য ভালো না। ঠিক আছে। এই কমেন্টটা লেখাই কিন্তু ফিনান্সের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা যদি ভুল করা যায় তাহলে কিন্তু মার্কস কেটে নেয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, ফিনান্সের কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই একটা গেল। এবার আসে আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলতেছে? বলছে যে জনাব রাজ 2 লাখ টাকা ব্যয়ে একটি মেশিন কিনতে চান, এই জন্য তিনি ব্র্যাক ব্যাংকে ঋণের আবেদন করলেন। আচ্ছা, সে যে মেশিন কিনতে চায় সে কি এখন চায় না পরে চায়? এটা একটা ইম্পর্টেন্ট কথা। ঋণের আবেদন করলে ব্র্যাক ব্যাংক প্রতি বছরের শুরুতে, এই যে বছরের শুরুতে পরিশোধ করার শর্ত দেয়। ব্যাংক সুদের হার হচ্ছে 10%, 5 বছর ধরে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হবে? তো আমরা একটু দেখি যে এটা কি হতে পারে। ঋণের অঙ্কগুলো সাধারণত পিভির কিস্তির অঙ্ক হয়। ঠিক আছে, ঋণের অঙ্কগুলো সাধারণত পিভির কিস্তির অঙ্ক হয়। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, ঋণের পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা, মেয়াদ হচ্ছে 5 বছর, সুদের হার হচ্ছে 10%, বার্ষিক কিস্তি হচ্ছে এ সমান কত, এটা মানে কিস্তি কত হবে তার, ঋণ যে নিবে, যে ঋণ যদি গ্রহণ করে তাহলে প্রতি কিস্তি কত টাকা হবে, প্রতি কিস্তি। এবং বলছিল কিস্তি কিন্তু মাসের শুরুতে দিবে, এই জন্য অতিরিক্ত 1+i অ্যাড হবে। তাহলে আমরা কিস্তি সূত্র হচ্ছে বর্তমান মূল্যের ক্ষেত্রে, এই যে সূত্রটা আমরা অলরেডি তো বুঝাই দিছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 - 1 এগুলো ভাগ করে আমরা কত টাকা পাচ্ছি ক্যালকুলেশন করে, এর যে মান, কিস্তির যে মানটা আসছে, কিস্তির মান কত টাকা হচ্ছে? 47,963 টাকা। তার মানে প্রতি বছর তাকে 47,963 টাকা কিস্তি প্রদান করতে হবে বছরের শুরুতে। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা আমরা করলে এই অধ্যায়ের মোটামুটি অঙ্কগুলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় ঋণ পরিশোধ সূচি তালিকা। তার মানে বলছে সে যে ঋণ নিছে এটা কিভাবে জিরো হবে এটা প্রমাণ করে দেখাও। তো খুবই ইজি একটা অঙ্ক। আমরা তো অলরেডি বের করছি যে কিস্তির অঙ্ক এত, সে ঋণ নিছে 2 লক্ষ টাকা, আর পরে ঘটেছে সুদের পরিমাণ। সুদের পরিমাণ হচ্ছে যে যে টাকা সে কিস্তি নিছে সেটার উপরে সুদ, নাকি হচ্ছে 47,000 টাকার উপরে সুদ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যে সুদটা কিসের উপরে হয় সাধারণত। তো আমরা সুদটা অবশ্যই মনে রাখবো যে এই যে মেন যে টাকা থাকে সেটার উপরে সুদটা হয়। মেন টাকা 1,52,000 যে ঘরটা থাকবে এটার উপরে, এই যেখানে লিখেছি 2 গুণ 10%। ঠিক আছে, তারপর হচ্ছে আসলের পরিমাণ। আসলের পরিমাণটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে এই টাকা থেকে এই যে টাকা, মানে এটা তো টোটাল কিস্তি দিছে, কিস্তির ভিতরে সুদের টাকাও থাকে, তাহলে সুদের টাকাটা মাইনাস করে দিলে পরে আমরা আসল টাকাটা পাবো। এই আসল টাকাটা আর এই যে যে বছরের শুরুতে যেটা ছিল এটা মানে মাইনাস করে দিলে যে টাকা থাকে ওটা হচ্ছে ওই বছরের ঋণের ব্যালেন্স থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বলছে 2 লাখ টাকা লোন নিছে, প্রতি বছর কিস্তি সেম 47, 47, 47, 47, 47, এটা লিখে নিবে। তার মানে এর মান বের করার পরে এই ঘরের মানটা হচ্ছে এর মান হবে, সুদের যে পরিমাণটা সেটা হচ্ছে আয়ের মান। তাহলে আয়ের মানটা আমরা কি করব? আয়ের মানটা হচ্ছে এই যে শুরুতে যে কিস্তি নিছে সেটাকে পার্সেন্টেজ করব। যেহেতু বছরের শুরুতে বলা ছিল যার কারণে প্রথম যে কিস্তি দিবে সেখানে কোনো সুদ হবে না, কারণ আমি আজকেই কিস্তি নিই, আজকেই যদি লোন পরিশোধ করে দিই তাহলে কিসের সুদ? কোনো সুদই দিব না। ঠিক আছে, তাহলে এই টোটাল টাকাটা এই যে 2 লক্ষ টাকা থেকে এখন আসলের পরিমাণ কত হবে? 2 লক্ষ টাকা থেকে
এটা মাইনাস করলে পরে প্রতি বছর মানে বছর শেষে আমার কত টাকা থাকবে সেটা বের হবে। আর এখানে যে আসল যেটা ছিল সেটা হচ্ছে যে এই 47,963 থেকে 0 মাইনাস করলে 47,963 টাকায় থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে 0 বছর, মানে প্রথম যে বছরটা ছিল। এবার পরের বছর, যেহেতু বছরের শুরুতে এই জন্য 0 লেখা, 1 2 3 4 5টাই আছে, কিন্তু শুরুতে মানে 0 লেখা এই জন্য। এবার এক বছরে এই টাকাটা এখানে চলে আসছে, এটা আসার পরে কিস্তিতে 47,000, এই পার্সেন্টেজটা এটার উপর পার্সেন্টেজ করলে 15,204 টাকা, তার মানে যে তার যে লোন আছে এই লোনের উপরে পার্সেন্টেজ করে 15,204 টাকা হচ্ছে সুদের পরিমাণ। সুদের পরিমাণ যদি 15,204 টাকা হয়, তাহলে 47,000 থেকে 15,204 টাকা মাইনাস করে দিলে পরে আসল টাকাটা হবে 32,795। এই 32,795 টাকা এটা থেকে মাইনাস করে দিলে পরে এই পাশের টাকাটা বের হবে। ঠিক আছে, আবার 1,19,278 টাকা এখানে লিখবো। তারপরে হচ্ছে ওর এই টাকাটার উপর পার্সেন্টেজ করে 11,928 টাকা হবে। এইটা থেকে এই টাকাটা মাইনাস করলে 36,035 টাকা হবে। তারপরে এই 36,035 টাকা থেকে 1,19,278 টাকা মাইনাস করলে 83,243 টাকা হবে। তার মানে প্রতি বছর এইটা আর এইটা মাইনাস করলে ঋণের শেষে কত টাকা থাকবে সেটা পাওয়া যাবে। আর আসলটা বের করার সিস্টেম আছে এই দুইটা মাইনাস, খেয়াল রাখবা। এই দুইটা মাইনাস করলে আসলের পরিমাণ বের হয়, আর এই দুইটা মাইনাস করলে পরে ঋণের যে লাস্ট ব্যালেন্স কত টাকা থাকবে সেটা হবে। ঠিক আছে, তারপর লাস্টে থাকলো 83,243 টাকা, এটা এখানে বসাইলাম, বসানোর পরে কিস্তি, এর সাথে সুদ হবে 8,324 টাকা। আর এখানে হচ্ছে এটা থেকে বাদ দিলে থাকবে 39,639 টাকা। এই 39,639 টাকা বাদ দিলে পরে আমরা পাবো 43,604 টাকা। লাস্ট বছরে 43,604 টাকা এখানে লিখবো। লিখার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু 5 বছরের লোন শোধ হয়ে যাবে, তাহলে এখানে 0 হবে সব সময়। এই জন্য এই ঘরের টাকা আর এই আসল ঘরের টাকা সবসময় সমান করে রাখবো, মানে তুমি এটা আর এটা বসায় রাখবো, বসানোর পরে এটা মাইনাস করলে যেন এটা কি হবে, 0 হবে। আর এই দুই ঘরের টাকা কিভাবে লিখবা, এই দুই ঘরের টাকা এইটা থেকে তখন এই টাকাটা মাইনাস করে দেখবে যে কতটুকু বাকি থাকছে, তখন এই টাকাটা এখানে লিখে দিবা 43,059 টাকা। তার মানে লাস্ট বছরে এই দুই টাকা মাইনাস করে এখানে লিখবা, আর এইটা আর এটা সেম লিখবা, এইটা আর এইটা। ওকে, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে সুদের পরিমাণ যত বছর গেছে তত কমতেছে, আর এখানে আসলের পরিমাণ যেটা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, সরি থাকে, মানে কি বলে যে আসল যে টাকাটা আমরা পরিশোধ করি সেই টাকাটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যেমন এখানে 1,52,000, 1,19,000, 83, 43 সেগুলো কমতে থাকে। ঠিক আছে, তো আমাদের যে সুদের পরিমাণ, সুদের টাকাটা আস্তে আস্তে কেন কমতে থাকে, এটা একটু কারণ আছে। কারণ হচ্ছে যে এই যে 15,204 টাকা, এই 15,204 টাকা তো সুদের পরিমাণ, তাহলে সুদটা তো আমি প্রতি বছর দিয়ে দিচ্ছি এটার সাথে, তাহলে আমার যে লোন থাকে লোনটা তো কমতে থাকে টাকা, আসল টাকা দেওয়ার কারণে। এই জন্য আসল টাকা বাড়তে থাকে, আর লোনের যে টাকাটা থাকে এই টাকাটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, আর লাস্টে যেমন 43,000 টাকা আছে, তো 43,000 টাকার উপরে আমার তো আর বেশি টাকা সুদ দিতে হবে না, অল্প টাকা সুদ দিতে হবে। এই জন্য প্রতি বছরে সুদের ক্যালকুলেশন গুলো পরিশোধ করে পরের বছরে যত টাকা লোন থাকে ওইটাকে লোন হিসেবে ধরা হয়। তার মানে 2 লাখ টাকা কিন্তু পরের বছর লোন হয় না, লোন হইতেছে 1,52,000 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে ঋণ পরিশোধের তালিকা। তো এটা একটু ভালো করে করো, যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করো, অবশ্যই বলে দেওয়া হবে। এই হচ্ছে অর্থের সময় মূল্যের টোটাল অঙ্ক আছে, আর 2-1টা অঙ্ক আছে, ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দেবো। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখছো, এই জন্য সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে অবশ্যই অনেক ধন্যবাদ থাকবে এবং শুভেচ্ছা থাকবে যে তোমরা অনেক ভালো করে, সামনে পরীক্ষা যেহেতু আর বেশি সময় নেই, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আমরা আরো ইফেক্টিভ ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।